এ কি হাল করেছেন দাঁতের শাশ্বতবাবু? একসাথে তিনটে দাঁতই তো তুলতে হবে দেখছি। সে কি ডাক্তারবাবু, একসাথে তিনটে দাঁত? হ্যাঁ, একসাথে না হলেও একটা একটা করে কিন্তু তুলে ফেলতে হবে। তবে আর একটা উপায় আছে, রুট ক্যানেল। ও, আমি একটু ভাবনা চিন্তা করি, টাকা পয়সার বন্দোবস্ত করে আবার আমি আপনার সাথে যোগাযোগ করি। বেশ, তবে বেশি দেরি করবেন না। হ্যাঁ, দাঁতের অবস্থা কিন্তু একেবারেই ভালো নয়। দেখুন, প্রেসক্রিপশানে এই দুটো ওষুধ দেওয়া রইল। সকালে আর রাত্রে খাবার পর উষ্ণ গরম জলের সাথে খাবেন। আচ্ছা ডাক্তারবাবু, আসি তাহলে। আর ওষুধ, একই দিনের পর দিন কাজের চাপ বাড়ছে, আর ওদিকে তৃষা আবার কি বলে কে জানে। হ্যালো, হ্যাঁ বলো। এই তো আসছি, আমি ডাক্তারখানা থেকে বেরিয়ে গেছি। হ্যাঁ, আমি গিয়ে সব বলছি। দাদা, দুটো ঝালমুড়ি দিন তো। দিদি, ঝাল দেবো? হ্যাঁ, বেশি করে ঝাল দিন। আর আমারটাই ঝাল ছাড়া। এই, তোমার হয়েছেটা কি বলো তো? একে তো আসতে দেরি করলে, তার উপর এসে থেকে চুপ করে রয়েছো। কিছু বলবে না, আমি চলে যাব। ডাক্তার কি বললো? কি বলি বলো তো তোমায়? সামনে তিনটে দাঁতই তুলে ফেলতে বললো ডাক্তার। হ্যাঁ, সে কি? না না, খুব খারাপ লাগবে দেখতে। লোকে দেখলে কি বলবে? দেখো তৃষা, আমরা দুজনে যদি ঠিক থাকি তাহলে বাইরের লোককে কি বললো তাতে কি আসে যায়, তাই না? শোনো শোনো শোনো, তোমার বাজে কথা রাখো। এদিকে আমার বাড়িতে কিন্তু সম্বন্ধ দেখার কথা চলছে। ভেবেছিলাম এই সপ্তাহে তোমার কথা বলবো, কিন্তু তোমার যা অবস্থা দেখছি। আমি তো নিজেও সেটাই ভেবে চলেছি, কিন্তু উপায় কি বলো? মাত্র এই কটা টাকা জমেছে, ভেবেছিলাম আরও কিছু টাকা জমিয়ে একটা বাইক কিনবো। রাখো তোমার বাইক। এখন বাড়িতে কিভাবে তোমাকে দেখাবো সেই চিন্তায় আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। সে তো জানি, কিন্তু মেডিকেল রিপ্রেজেন্টেটিভের হাতে একটা ভালো বাইক থাকাটা কতটা জরুরি তা তো বুঝতেই পারো। তাহলে তুমি ওই বাইক নিয়েই পড়ে থাকো, আর বাড়ি থেকে আমায় অন্য কোথাও বিয়ে দিয়ে দিই। ওভাবে বলছো কেন? তা আর কিভাবে বলবো বলো তো? এই নিন দিদি ভাই মুড়িটা। হ্যাঁ হ্যাঁ, এই নিন 20 টাকা। দাদা, যদি কিছু মনে না করেন, আমি একখানা কথা বলি। হ্যাঁ বলুন। আমি একটা জায়গা চিনি, খালপাড়ের ধারে নন্দ ডাক্তার, সাক্ষাৎ ধন্বন্তরী দাদা। আমার এক জ্যাঠামশাই একবার দেখিয়েছিলেন, যদিও সে 20-30 বছর আগেকার কথা। এখন সে বসেন কিনা জানি না, তবে একবার খোঁজ নিয়ে দেখতে পারেন। ঝালমুড়ি বলো, ঝালমুড়ি ঝালমুড়ি। কি হলো? কি ভাবছো আবার? এসব উটকো লোকের কথায় কান দিও না। দাঁতের ব্যাপার, পরে আরেক বিপদে পড়বে। তৃষা, তুমি অত চিন্তা করো না তো, আমি দেখছি কি করা যায়। যা খুশি করো, মনে রেখো সামনের মঙ্গলবার তোমায় আমার বাড়ির লোকের সাথে দেখা করতে হবে। তখন কিন্তু আমি কিচ্ছু জানি না। না, অনেক ভাবলাম, অগত্যা উপায় না পেলে অবশেষে ডক্টর বিশ্বাসের কাছেই যেতে হবে। তবে তার আগে তাড়াতাড়ি যদি কোনো উপায় হয়। সেই এক চিলতে আশা নিয়ে গোধূলি বেলায় চৌধুরী পাড়া দিয়ে এগিয়ে চললাম। এই এলাকায় বিশেষ লোকজন থাকে বলেও মনে হয় না। যখন সাইকেলটা নিয়ে দাঁড়ালাম, তখন ধুধু প্রান্তে 2-4টে চিল শকুনের ডাক ছাড়া আর কিচ্ছু শুনতে পেলাম না। রাস্তার ধারে সাইকেলটাকে রেখে এগিয়ে চললাম। পথের শেষেই দেখলাম একটা ভাঙাচোরা টালির ঘর, কিন্তু ওটাই নন্দবাবুর ডাক্তারখানা কিনা বুঝতে পারলাম না। জানলার ওপরে একটা ভাঙা সাইনবোর্ড, প্রায় রংচটা, কোনো মতে একটা ব্রেকের ভরসায় টিকে আছে। মনে হলো ভুল জায়গায় আসিনি। বার 2-3 কড়া নাড়লাম। খানিকক্ষণ অপেক্ষা করেও যখন কারো সাড়া পেলাম না, এমন সময় শুনতে পেলাম ছিটকিনির ক্যাঁচ ক্যাঁচ শব্দ। দরজাটা খুলল বেঁটে খাটো গড়নের একটা বৃদ্ধ লোক। লোকটা ভ্রু কুঁচকলেন। কি ব্যাপার, কাকে চাই? না মানে, নন্দবাবু এখানেই বসেন কি? আমি মানে ওই দাঁতের ব্যাপারে একটু এসেছিলাম। কি হয়েছে দাঁতে? ভেতরে এসো। যাক, একটু নিশ্চিন্ত হওয়া গেল। ভিতরে একটা টেবিল, তার উপরে গোটা কতক মোটা বই
আর কিছু কাঁচের শিশি, তার সামনে একটা চেয়ার, আর আছে একটা ভাঙা টুল। বসো, আমি নন্দদুলাল সরকার। দাঁতের কি সমস্যা বলছিলে? ডাক্তারবাবু নমস্কার। আসলে আমার এই যে সামনে 3টে দাঁত দেখছেন, আগে অন্য একজন ডাক্তারবাবুকে দেখিয়েছিলাম, উনি রুট ক্যানেলের কথা বলছিলেন আর কি। বুঝলুম, সে তো অনেক খরচের ব্যাপার। দাঁড়াও, সামনের 3টে দাঁতের পরিস্থিতি মোটেও ভালো নয়, তুলতে হবে যে। তুলবো, কিন্তু ও নিয়ে কোনো চিন্তা করতে হবে না, কিছু বোঝা যাচ্ছে না। আমি কিছুক্ষণের মধ্যেই দাঁত তুলে অন্য দাঁতও লাগিয়ে দিচ্ছি। কত খরচ পড়তে পারে ডাক্তারবাবু? খরচ? দেখো বাছা, আমি তো টাকা পয়সা নিয়ে চিকিৎসা করি নে, সে তোমার যা দিতে হয় দিয়ে যেও। বাপরে, এ তো মেঘ না চাইতেই জল। এমন মানুষ যে পৃথিবীতে বেঁচে আছে, এটা যেন ভালো লাগলো। বিনা পয়সায় আজকের দিনে এরকম চিকিৎসা, না, একবার দায়িত্ব দিয়ে দেখা যেতেই পারে। ওই পর্দার উপরে একটা চেয়ার আছে, ওখানে গিয়ে বসে পড়ো, আমি এখনই আসছি। ধুলো মাখা পর্দা সরাতেই দেখতে পেলাম একটা পেল্লায় কেদারা, বেশ পুরনো। হঠাৎ কিসের যেন একটা খটখট শব্দ পেলাম। বার কয়েক শোনার পর কৌতূহল ধরে রাখতে না পেরে পর্দাটা সরাতে যাব, তার আগেই নন্দদুলালবাবু পর্দা সরিয়ে আমার সামনে এসে দাঁড়ালেন। হাতে একটা ট্রে, তাতে কিছু সার্জিক্যাল যন্ত্রপাতি। দেখি, হাঁ করো। লোকটা বড় একটা গজালের মতো কি একটা দাঁতের মধ্যে ঢোকালো। কি অ্যানাস্থেসিয়া করবেন না? ওসব লাগবে না, বুঝতেই পারবে না কখন দাঁত তুলে নিয়েছি। এবার আমার সত্যি একটু ভয় লাগলো। কি করতে চাইছে লোকটা? তারপর বেশ কিছুক্ষণ আমার দাঁতের সাথে কসরত করলেন উনি। এই কথাটা উনি ঠিকই বলেছিলেন। দাঁতে কোনো বিশেষ ব্যথা অনুভব করলাম না, শুধু খটখট করে আওয়াজ পেলাম। দেখো তো বাছা, ব্যথা লাগলো নাকি? না, জিভ ঠেকিয়ে বুঝলাম আমার সামনে 3টে দাঁত উনি অবলীলায় তুলে দিয়েছেন। তারপর তুলোয় করে স্পিরিট জাতীয় কিছু একটা লাগালো। হালকা জ্বলে উঠলো বটে, কিন্তু বিশেষ কোনো ব্যথা অনুভব করলাম না। সামনের থাকা যন্ত্রপাতিগুলো নিয়ে আরও কিছুক্ষণ কসরত করার পর উনি বললেন, নাও, হয়ে গেছে, যাও এবার আয়নায় গিয়ে দেখো তো কেমন লাগছে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখকে বিশ্বাস করতে পারলাম না। আমার ভেঙে যাওয়া দাঁতগুলো উধাও, তার বদলে চকচক করছে 3টে সাদা দাঁত, ঠিক আগের মতো। এত তাড়াতাড়ি তিনি অসম্ভবকে কি করে সম্ভব করলেন বুঝতে পারলাম না। সত্যি নন্দদুলালবাবু সাক্ষাৎ ধন্বন্তরী। ওই লোকটা ঠিকই বলেছিল। এবার বাড়িতে গিয়ে রেস্ট নাও। ধন্যবাদ ডাক্তারবাবু, আপনি আমার মান বাঁচালেন। আপনাকে কত দেব যদি বলেন? আরে আমি তো বললাম, টাকা পয়সা আমার লাগবে না। তোমরা যে কি করো না, খালি টাকা পয়সা আর টাকা পয়সা। খালি টাকা পয়সা আর টাকা পয়সা। প্রশান্ত মন নিয়ে পর্দা সরিয়ে বেরিয়ে এলাম বাইরে। আচমকাই চোখ গেল খানিক দূরে থাকা টেবিলটার ওপর একটা কঙ্কালের খুলি। অকস্মাৎ দেখে চমকে উঠলেও পর মুহূর্তে মনে হলো ডাক্তার মানুষ, তার ঘরে এমনটা থাকা স্বাভাবিক। যাই হোক, ওনাকে বিদায় জানিয়ে বেরিয়ে এলাম বাইরে। ততক্ষণে সন্ধে নেমেছে চারপাশ জুড়ে। বাড়ি ফিরতে ফিরতে একটু দেরি হলো, এতটা দূরের পথ। হ্যালো তৃষা, প্রবলেম সলভড, আর কোনো চিন্তা নেই। কি বলছো? হ্যাঁ গো, ঠিকই বলছি। আমার দাঁতগুলো পুরো ঝকঝক করছে। কাল তোমার বাড়িতে
আমাদের কোনো সম্মানহানি হবে না, এইটুকু আমি বলে দিলাম। কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। সে অনেক কথা, তোমায় কাল না হয় শোনাবো। এখন আমি রাখি, কাল সকাল সকাল তোমার বাড়ি পৌঁছে যাব কিন্তু। সেদিন রাতে হঠাৎ ঘুমের মধ্যে সহসা অনুভব করলাম একটা তীব্র ব্যথা ঠিক ওই দাঁতগুলোর গোড়ায়। তৎক্ষণাৎ চোখটা খুলে গেল। গালে হাত দিতেই অনুভব করলাম গালে এক ফোঁটাও যেন মাংস নেই। তড়িঘড়ি আয়নার সামনে গিয়ে দাঁড়ালাম। এ কি, আমার মুখের এক পাশটা কঙ্কালে পরিণত হয়েছে, আর সাদা সাদা দাঁতগুলো যেন ঠিকরে বেরিয়ে আসছে আমার মুখ গহ্বর দিয়ে। সারা মুখ ধীরে ধীরে যেন কঙ্কালে পরিণত হলো। কে কোথায় আছো? কে কোথায় আছো? হঠাৎ চোখটা খুলে গেল। ও, তার মানে আমি স্বপ্ন দেখছিলাম, দুঃস্বপ্ন। দেওয়াল ঘড়িতে দেখলাম ভোর 5টা। গা থেকে চাদরটা সরে গেছে, পাখাটা খুব জোরে ঘুরছে, তাই শীত করছে খুব। খাট থেকে নেমে আয়নার সামনে গিয়ে দাঁড়ালাম। না, আমার মুখ একদম ঠিক আছে। বেলা খানিক গড়াতেই পরিপাটি করে সেরে বেরিয়ে পড়লাম তৃষাদের বাড়ির উদ্দেশ্যে। সকাল থেকে অন্তত 3-4টে ফোন এসছে। ওর বাড়ির সামনে পৌঁছতেই দেখলাম দোতলায় দাঁড়িয়ে আমার জন্য অপেক্ষা করছে তৃষা। আমাকে দেখেই তীরও বেগে নিচে নেমে এলো। উফ, আজও তোমার দেরি। তৃষা, এখানে আসবো তার জন্য তো কিছু তো প্রিপারেশন লাগে নাকি? এমনি আমি নার্ভাস হয়ে আছি। তুমি আমাকে এখন আর বকাবকি করো না তো। নাও, ধরো মিষ্টিটা। দাও, গাড়িটা সাইডে রাখো আর চলো তাড়াতাড়ি। শোনো, আগে সবাইকে প্রণাম করবে। আরে করবো রে বাবা, করবো। আমি এ ব্যাপারে তোমার থেকে অন্তত একটু বেশি জানি। বাইকটাকে রেখে এগিয়ে গেলাম দরজার দিকে। চৌকাঠে পা রাখতেই আমার চারপাশ যেন পাক খেতে শুরু করলো। পর মুহূর্তে আমার চোখে যেন নেমে এলো একরাশ অন্ধকার। তারপর আর কিছু মনে নেই। যখন চোখ খুললাম তখন চারদিকটা যেন অন্ধকার। আবছা চারদিক ধীরে ধীরে স্পষ্ট হতেই চমকে উঠলাম। এ কি, এ তো সেই ডাক্তারখানা। আমি তৃষার বাড়িই তো গিয়েছিলাম। হ্যাঁ, শেষে তো আমার এটাই মনে পড়ছে। কিন্তু এখানে কি করে এলাম? কিছুই বোধগম্য হলো না। বিস্ফারিত চোখে এদিক ওদিক তাকাতেই দেখলাম নন্দদুলাল বাবুকে একটা চেয়ারে বসে টেবিলের ওপর থাকা খুলিটাকে নিয়ে কি যেন নাড়াচাড়া করছে। খুলি থেকে একটা একটা করে দাঁত খুলে পাশে রাখছেন উনি। আমি চেয়ার থেকে উঠে ওনাকে কিছু জিজ্ঞেস করতে যাব, সম্ভবত উনি আমার আভাস পেয়ে আগেই বলে উঠলেন, বিয়ে করবে বলে কথা বলতে চলে গেলে, অথচ শশীকান্তের থেকে একবার মতামত নেওয়ার প্রয়োজন বোধ করলে না। শশীকান্ত মানে কে সে? আমি তো কিছু বুঝতে পারছি না। আর আর আমি এখানে বা এলাম কি করে? আরে বাছা, শান্ত হও, স্থির হয়ে বসো দুদণ্ড। সব বলছি। ওই দেখো শশীকান্ত। তাকাতেই দেখলাম দেওয়ালে ঝুলছে 3-4টে কঙ্কাল। শেষ কঙ্কালটির 3টে দাঁত নেই। বুকের ভিতরটা কেঁপে উঠল আমার। কি ইঙ্গিত করছে এই লোকটা? হ্যাঁ, তবে কি ওই দাঁত? হ্যাঁ, ওই দাঁতগুলোই এখন তোমার শোভা বৃদ্ধি করেছে। মাথার উপর যেন বজ্রাঘাত হলো। শোনো, এই শশীকান্ত একজন ধার্মিক আর ব্রহ্মচারী ছিলেন। জগতের সমস্ত নারীকে উনি মায়ের চোখে দেখতেন। ইহলোকেই হোক বা পরলোকে, কোনো অবস্থাতেই তিনি মেনে নেবেন না তার দেহের কোনো অংশই বিবাহ সংক্রান্ত আচার অনুষ্ঠানের সংস্পর্শে আসুক। এখন তুমি যদি এর বিরোধিতা করো তবে তোমার ঘোর বিপদ। জেগে উঠবে ওর আত্মা। নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। আমি ঠিক শুনছি? এ কি অশরীরীদের কবলে আমি পড়লাম? কি করব বুঝে উঠতে পারলাম না। টেবিলের উপর সার্জিক্যাল টুলস দেখে
উন্মাদের মতো তুলে নিয়ে দাঁতে আঘাত করতে শুরু করলাম। খটখট শব্দ করে পাঞ্জাবি আর ধুতি পরা একটা কঙ্কাল এগিয়ে এলো আমার দিকে। 3টে দাঁত নেই। শশীকান্ত, প্রাণপণ চেষ্টা করতে শুরু করলাম। কঙ্কালটা আমার সামনে এসে দাঁড়িয়ে ওর হাতটা বাড়িয়ে দিল আমার দাঁতের দিকে। ততক্ষণে কোনো মতে আমি আমার দাঁতগুলো উপড়ে ফেলেছি। রক্তে আমার 2 হাত ভেসে যাচ্ছে। প্রচন্ড বেদনায় লুটিয়ে পড়লাম মাটিতে। অস্পষ্ট দৃষ্টিতে দেখলাম কঙ্কাল আর নন্দদুলালের ওই বিচিত্র ঘর ক্রমে অদৃশ্য হয়ে বাতাসে মিলিয়ে যাচ্ছে। কি গো, কি হলো তোমার? চোখ খোলো। কি গো? হালকা একটা আওয়াজ কানে এলো। তৃষা? চোখ খুলতেই দেখলাম উদ্ভ্রান্তের মতো আমার দিকে তাকিয়ে রয়েছ। মাথাটা বড্ড ঝিমঝিম করছে। কি গো, তুমি ঠিক আছো? মুড়ি খেতে খেতে সেই যে চোখ বুঝলে, কত ডাকছি উঠছই না। আমি তো প্রচন্ড ভয় পেয়ে গেছিলাম। আর কিছুক্ষণ দেরি হলেই আমি লোক জড়ো করতাম। আমি ঠিক আছি, ঠিক আছি। চলো বাড়ি যাই। হাতে থাকা ঝালমুড়ির প্যাকেটটাকে ছুঁড়ে ফেলে দিয়ে দুজনেই উঠে পড়লাম বাসে। বুঝলাম না, জীবন তো একই ছন্দে চলছে, তাহলে ওই দিবা স্বপ্ন দেখার মানেটা কি?